ওরা কি হতো যে আপনার ব্লাড প্রেশার ওরা মনে করতো যে এটা মাথা ব্যথা। ওরা ওই চিকিৎসাটা ঠিক মতো নিত না। কিন্তু আসলে কিন্তু তার ব্লাড প্রেশার। ডায়াবেটিকস সে জানেও না। আমরা যখন এমবেসিতে চেক আপ করি তখন দেখি ওর ডায়াবেটিস ধরা পড়ে। আমার খেয়াল আছে ১ বছরে আমি ১৭০০ শ্রমিক ডেথ সার্টিফিকেট আমার অ্যাপ্রুভ করতে হয়েছিল। তো বুঝতেই পারছেন এই ১৭০০ শ্রমিক মারা যায়, তাদের পরিবারের অবস্থা কি হয়। আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই মাইগ্রেশন কনসার্নের একটি বিশেষ আয়োজনে। এরই মধ্যে আপনারা জানেন যে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় দুর্ঘটনায় ১৬ জন শ্রমিক মারা গেছেন। একজন শ্রমিক বাইরে বেরিয়েছিলেন চুল কাটতে এবং পরে যখন তিনি ফেরেন তার কারখানায় দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চোখের সামনে তিনি দেখতে পান তার সহকর্মী শ্রমিক ভাইরা ১৬ জন একসাথেই মারা গেছেন। এমন একটা ঘটনা যেগুলো স্তম্ভিত করে দেয় অনেক সময় আমাদের। এই যে রক্ত ঘামে শ্রমিকরা কাজ করেন, সেই টাকা বাংলাদেশে পাঠান, যে টাকায় তার পরিবারগুলো চলে, বাংলাদেশের রেমিটেন্সে সমৃদ্ধ হয় তাদের বাংলাদেশের অর্থনীতি। সেই শ্রমিকরা বিদেশে যখন কাজ করেন, তখন তাদের সেই পরিবেশটা কেমন থাকে? এবং তারা তাদের নিরাপত্তার বিষয়টা বুঝতে পারেন কিনা যে নিরাপত্তার বিষয়টা জরুরি, এবং একই সাথে যখন দুর্ঘটনায় পড়েন ক্ষতিপূরণ কিভাবে পাবেন সেটা সম্পর্কে সচেতন থাকেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মুসি। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের মাইগ্রেশন কনসার্নের বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি স্যার, আমরা জানি যে আপনি সৌদি আরবের যে যারা প্রবাসী বাংলাদেশী প্রায় ৩৫ লক্ষ, তাদের অত্যন্ত কাছের মানুষ। আমি যতদূর আমাদের প্রবাসী ভাইদের সাথে যখন কথা বলি, আপনার কথা সবসময় তারা মনে করেন। আপনি নিজে সেই দেশটির সাথে যোগাযোগ রাখেন, বা ওই দেশে রাষ্ট্রদূত হিসেবে আপনি ওই দেশের আমাদের শ্রমিক ভাইদের কাজের পরিবেশটা কেমন দেখেছেন? প্রথমত আপনাকে ধন্যবাদ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আজকে আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি আল্লাহর দরবারে আবার দোয়া করি যে যারা এই প্রাণ হারিয়েছে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, এবং তাদের পরিবারের কাছে সহানুভূতি আমার সম্পূর্ণভাবে জানাচ্ছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। বিদেশের শ্রমিকরা যেভাবে আমার জীবনের একটি ডিপ্লোম্যাটিক লাইফে আমার খুব চ্যালেঞ্জিং এবং দুঃখজনক হচ্ছে যে বিদেশে যখন শ্রমিক মারা যায় আমাদের এমবেসি থেকে আমরা সার্টিফিকেট ইস্যু করি। আমার খেয়াল আছে ১ বছরে আমি ১৭০০ শ্রমিক ডেথ সার্টিফিকেট আমার অ্যাপ্রুভ করতে হয়েছিল। তো বুঝতেই পারছেন এই ১৭০০ শ্রমিক মারা যায়, তাদের পরিবারের অবস্থা কি হয়। এটা খুব বেদনাদায়ক। এটা আপনাকে ভাষায় বলতে পারবো না। এটা আমার জন্য আমি ব্যক্তিগতভাবে খুব এটা আহত ব্যথিত হয়েছিলাম। যাই হোক, প্রথমত এই ১২ জন বা ১৬ জন যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এখন হচ্ছে কি, প্রথমত দেখতে হবে যে সোফা ফ্যাক্টরিটা লিগ্যাল সোফা ফ্যাক্টরি কিনা, এর সব লাইসেন্স আছে কিনা, এবং লাইসেন্স গুলা থাকলে নরমালি লাইসেন্স ফ্যাক্টরিতে সবসময় ফায়ার সেফটি সব ব্যবস্থা থাকে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা এই ফ্যাক্টরির হয়তো লাইসেন্স, ফায়ার লাইসেন্স বা রেগুলার লাইসেন্স ছিল না। এটা সৌদি স্যার, আমি আরবে আপনার সাথে এখানে একটু যুক্ত করি। দুদিন আগেই দেখলাম গালফ নিউজের একটা খবরে যে এই সোফা কারখানাটিতে যারা কাজ করতেন, এই সোফা কারখানাটি লাইসেন্স ছিল না, এবং একই সাথে যারা কাজ করছিলেন, যারা ঘুমাচ্ছিলেন, তাদের দরজাটা লক ছিল এবং এই জন্য তারা বেরোতে পারেননি। এইটা আপনার সাথে জাস্ট কথার সাথে যুক্ত করা আর কি। আপনাকে সৌদি আইন খুব শক্ত এবং কড়াকড়ি। যদি এইভাবে যদি তাদের লক করা থাকবে এবং যদি সৌদি ফ্যাক্টরিজদের লাইসেন্স না থাকে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সৌদি সরকার যারা এই ফ্যাক্টরির ওনার তাদের এগেনস্টে
একটা স্টার্ন স্টেপ নিবে এবং খুনের মামলার তারা দায়ের করবে। এটা আমাদের কিছু বলার দরকার নেই। সৌদি সরকারি গুড এনাফ। তারা কিন্তু এটা খুনের মামলা এবং ম্যাক্সিমাম যে পানিশমেন্ট সেটা তারা এক্সিকিউট করবে। এই যারা এই ওনার এবং যারা দায়িত্ব ছিল। এটা হচ্ছে সৌদি আইন। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ তো স্যার, অবশ্যই ক্ষতিপূরণের কথা আমরা আসবো। তার আগে যেটি জানতে চাই যে সৌদি আরব এমন একটা দেশ, আ ৩৫ লক্ষ আমাদের শ্রমিকরা কাজ করেন। সবাই তো আর ভালো জায়গায় কাজ করেন না। আমি যেটি আপনার কাছে ১ম এই জানতে চাইছিলাম যে সৌদি আরবের কাজের পরিবেশটা কেমন? আমার দেশের মানুষ যে সুজলা, সুফলা, শস্য শ্যামলা, আমরা উম মানে নদী, পাহাড়, নদী এবং মানে পানির মধ্যে আমাদের জীবন। তো সেইখানে তারা কোন পরিবেশে কাজ করেন সেটি একটু জানতে চাই স্যার। অ্যাকচুয়ালি সৌদিতে আপনার ২ টা পরিবেশে আছে। ভালো, ভালো ফ্যাক্টরিতে ভালো, ভালো পরিবেশ। আর যেটা আপনি বললেন যে আমাদের মতো নদী নালা বা সেরকম তো অবস্থানে ওদের একটা ৫০ ডিগ্রির আপনার আবহাওয়া, ওয়েদার ৫০ ডিগ্রি। সেটা তো অবশ্যই খুবই আপনার কষ্টের কাজ। এটা নিঃসন্দেহে বলা চলে। তবে আমাদের ভাইরা যারা ওখানে গেছে, আজকে যদি দেশে তাদের কর্মসংস্থান হতো, আমি এতটুকু বলতে পারি যে ১,০০,০০০ লোকের বেশি ওখানে কাজের জন্য যেত না। কারণ ওখানে ও আরকি আর্নিং এর জন্যই তো সৌদি আরবে যাওয়া। বাট ওদের ওয়েদার কন্ডিশন ইস ভেরি অ্যাডভার্স। বাট আপনার ফ্যাক্টরি এবং অন্যান্য যেখানে আপনার কাজের পরিবেশ ভালো। তারা এয়ার কন্ডিশন সিস্টেম থাকে, ভেন্টিলেশন সিস্টেম থাকে তাদের আমি বলব যে ২ টাই আছে। আ আপনি যারা একটু বাইরে কাজ করে তাদের আপনার আবহাওয়ার সাথে মানায় নেওয়া খুবই কষ্টকর। আবার ভিতরে যারা কাজ করে তারা খুবই ভালো অবস্থায় থাকে। তো এটা মিক্সচার আমি বলব যে একদম যে সব খারাপ বা সব ভালো তা আমি বলব না। তবে রিলেটিভলি যারা ভিতরে কাজ করে তারা ভালোই অবস্থায় কাজ করে। তো বাইরের যে পরিবেশটা, সেইটাতে আপনি যেমনটি বলছিলেন, আপনার কথা ধরেই বলি। আপনি বলছিলেন যে ১৭০০ শ্রমিকের ডেথ সার্টিফিকেট আপনাকে ইস্যু করতে হয়েছে। এই যে ১৭০০ আ শ্রমিক মারা গেল, এইটার আপনি কি এরকম কোনো কিছু বলতে পারেন যে এই কারণে মারা গেল? তাদের বয়স কত? এই বয়সে কেন এতগুলো শ্রমিক মারা গেল? এটা কি কাজের চাপ? দেনার চাপ? আ এই সমস্ত শ্রমিকদের কি ক্ষতিপূরণ কোনো সময় কি পেয়েছে তারা? বা সেটি সেটি জানার দরকার স্যার। অ্যাকচুয়ালি হয়েছে কি আপনি যদি দেখেন আমার সময় ২৬ লক্ষ ছিল। ২৬ লক্ষর হয়তো ১৭০০ মারা যাওয়া এটা একটা খুব একটা অস্বাভাবিক কিছু না। তবে খুব একটা যে আ স্বাভাবিক তাও আমি বলব না। এখানে কারণটা হচ্ছে মেইনলি ৩ টা কারণ। ১ম হচ্ছে ওখানে যারা যায় একটা অ্যাডভার্স একটা ওয়েদার, একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এ তারা কাজ করে। এটা তাদের শারীরিকভাবে তাদের এফেক্ট হয়। পরিবার-পরিজন ছাড়া যায় সেখানে একটা মেন্টাল একটা প্রেশার তাদের থাকে। তারপরে অনেকে ঋণ করে যায়, লোন নিয়ে যায় সেই ঋণ পরিশোধের জন্য। সেটা একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ওই এমবাসিতে ফ্রি মেডিকেল চেকআপ শুরু করলাম। আ প্রতি সপ্তাহে বোধহয় ১ দিন না ২ দিন করতাম। তো ওখানে দেখতাম মেক্সিমাম লোকেরই যখন চেকআপ হতো হয় তার ব্লাড প্রেশার বা ডায়াবেটিকস ধরা পড়তো। আমাকে ওখানকার ডাক্তাররা বাংলাদেশি ডক্টররা সহযোগিতা করে তারা ফ্রি মেডিকেল ক্লিনিক আপনার চালু করার আপনার ব্যবস্থা করেছিলাম এমবাসিতে। তো ওরা কি হতো যে আপনার ব্লাড প্রেশার ওরা মনে করতো যে এটা মাথা ব্যাথা। ওরা চিকিৎসাটা ঠিক মতো নিত না। কিন্তু আসলে কিন্তু তার ব্লাড প্রেশার। ডায়াবেটিকস সে জানেও না। আমরা যখন এমবাসিতে চেকআপ করি তখন দেখি ওর ডায়াবেটিকস ধরা পড়ে। তো এই ২ টা কারণও আছে যে তারা ঠিকমতো মেডিকেল চেকআপ ও করে না বা সেই সুযোগটা তারা নেয় না। আর তো এইটা এই ৩ টা বা ৪ টা কারণ একসাথে মিলেই এই মৃত্যুর সংখ্যা হার হয়তো একটু বেশি ওখানে হয়। তাদের বয়সটা কিরকম থাকে? এই বয়সের মানুষের কি ব্লাড প্রেশার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে? আপনার কি মনে হয়েছে? না, না আপনি আপনি গিয়ে আমি তো মনে করি এদের এজ গ্রুপ হচ্ছে 35 to 55 এদের এজ গ্রুপ যারা এই বেশি অসুস্থতায় মারা যায়। তারা হয়তো জানেও না তারা যে তারা অসুস্থ। সেটা আমি যেটা দেখেছি
যে তাদের অনেক হাই ব্লাড প্রেশার হলেও তারা মাথা ব্যথার ওষুধ খায়, ডায়াবেটিক্স আনকন্ট্রোল, তারা জানেও না বা চেক আপ করতেও যায় না। তো সেগুলো আমি যখন ছিলাম তখন এমবেসিতে যখন আমরা ফ্রি মেডিকেল চেক আপ শুরু করি, তখন এগুলো আপনাকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে বলে দিতাম এবং তাদের নিয়মিত ওষুধ খাওয়ার জন্য বলতাম এবং প্রেসক্রিপশনও দিয়ে দিত। তো স্যার তারপরে তাদের তাহলে তাহলে কি ব্যাপারটা এরকম যে তারা নিজের স্বাস্থ্যের বিষয়েই সচেতন না, সেই তাদের কর্মপরিবেশ যেটা আছে সেটার সম্পর্কে তারা কতখানি সচেতন থাকতো বলে আপনার মনে হয়? এটা হচ্ছে কি, অ্যাজ পার সৌদি ল, প্রত্যেকটা লোকেরই মেডিকেল ফ্রি হওয়ার কথা, যারা স্পন্সর করে তাদের ফ্রি মেডিকেল দেওয়ার কথা। কিন্তু অনেক ছোট ছোট কোম্পানি আছে, সেই সব আপনার আইন কানুন তারা মানে না, বা সেই সব তাদের হেলথ কার্ডও দেয় না। যার জন্য ওরা যেটা একটা আমার সময় ছিল, এখন ল অনেক স্ট্রিক্ট হয়েছে আমি যতটুকু জানি। তখন একটা হেলথ কার্ড দেয়, সেই হেলথ কার্ডে আপনি খুব বেশি হলে প্যারাসিটামল কিনতে পারতেন বা ফ্রি পেতে পারতেন, এর বেশি হতো না। তা আমি সেটা কারেকশনের জন্য বহু চেষ্টা করেছি, সৌদি সরকারের সাথে অনেকবার নিয়েছি এবং সৌদি সরকারও এটা অনেক সিরিয়াসলি নিয়েছিল, যাতে কোম্পানিগুলা প্রপার আপনি হেলথ কার্ড দেয়। এটা ওখানে যারা আমার সময় দূতাবাসে আমার সাথে ছিল সহকর্মী, তারা জানেন যে আমি কি প্রচেষ্টা নিয়েছিলাম। এটা আহ কিন্তু যারা অবৈধভাবে কাজ করে বা অবৈধভাবে যায়, তাদের তো হেলথ কার্ডের আর প্রয়োজন তাদের দেওয়া হয় না, তারা প্রয়োজন মনেও করে না। তাদের মেইন কাজটাই থাকে যে আমরা অনেক টাকা খরচ করে গেছি, কিভাবে টাকাটা উদ্ধার করব, কিভাবে টাকাটা পরিশোধ করব এবং দেশের আমাদের পরিবারের জন্য কিছু টাকা পাঠাবো। সেই জন্যই আপনার গিয়ে একটা মেন্টাল একটা প্রেশার সবসময় ওখানে যারা চাকরি করে 90% লোকে আমি বলবো এই মেন্টাল প্রেশারে তারা থাকে। স্যার একটি বিষয়, আপনার আপনার কথা নিশ্চয়ই সৌদির প্রবাসী বাংলাদেশী তারা অবশ্যই দেখবেন এবং শুনবেন। সেই ক্ষেত্রে তারা তাদের যে কর্মপরিবেশ, তাদের নিজের নিরাপত্তার বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে স্যার? না, আমি আমি আমার তো সবসময় একটাই আপনার ইয়ে ছিল যে আমি যখন ছিলাম বা আমি যখন ফিরে আসছি, তো আমার একটাই ইয়ে যে আপনারা বৈধভাবে আপনার সৌদি আরবে যাবেন, বৈধভাবে চাকরি করবেন, বৈধ কোম্পানিতে চাকরি করবেন, আকামাটা বৈধ হতে হবে। আপনি বৈধ বারে গেলে আপনি এইসব আপনার গিয়ে এইসব একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা আজকে ল্যান্ড করবেন। বৈধ ছাড়া আপনার কোনোভাবে আপনারা যাওয়া উচিত না ও কাজ করা উচিত না। এখানে অনেক আমি জানি গত ৩ বছরে মেক্সিমাম অবৈধ আপনার গিয়ে আরকি ঠিকমতো যেখানে চাকরিও নাই সেখানেও তারা গিয়েছে, ওখানে গিয়ে হাজির হয়ে গেছে। এবং এখানে অনেক দুর্নীতি হয়েছে। আমাদের দেশের জন্য দায়ী, আমাদের দূতাবাসের কিছুটা ল্যাকস আছে, আমাদের মিনিস্ট্রি কিছুটা ল্যাক আছে। এগুলো যদি স্ট্রংলি যদি টেক আপ করতো, এই অবৈধভাবে যাওয়ার কোনো সুযোগ থাকতো না। কিন্তু আমাদের মিনিস্ট্রি এবং দূতাবাস আরো স্ট্রং হওয়া উচিত ছিল, আরো শক্ত হওয়া উচিত ছিল। তাহলে অনেকটা আপনার গিয়ে কমে আসতো। এই ইল্লিগেল ভাবে ওখানে যাওয়া কোনো স্কোপ ছিল না, বা ইল্লিগেল ওয়ার্ক করার কোনো স্কোপ ছিল, অনেক কমে আসে। স্যার এমনটাও জানা যায় যে অনেক সময় আ উম যদি দুর্ঘটনায় কেউ আহত হন, আ তখন অনেকেই ক্ষতিপূরণটা পান না। আমি শুধু দুর্ঘটনায় যখন আহত হন সেটার ক্ষতিপূরণ পান না, সেইটা তো একটা ঘটনা। তার বাইরে যখন মারা যান তখন তো ক্ষতিপূরণ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট যা দেন সেটাই হয়তো পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। বিদেশ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগই থাকে না। পরিবার জানেই না যে কোন জায়গায় কাজ করতো, আকামা নাম্বার কি, পাসপোর্ট কি। সো এই বিষয়টা কিভাবে শ্রমিকরা প্রস্তুতি নিতে পারে? যেকোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে শ্রমিকরা তাদের কাগজপত্র কিভাবে তাদের পরিবারের কাছে রাখবে? আপনার কাছে কি মনে হয়? কোনটা করলে, কোন প্রক্রিয়াটা করলে তারা তাদের ক্ষতিপূরণটা তার পরিবার দিন শেষে কোনো না কোনো সময় হয়তো ক্লেইম করতে আসলে পারে? আমাদের শ্রমিক ভাইরা ওখানে খুব বেশি আইন কানুন সম্বন্ধে তাদের খুব একটা ওয়াকিবহাল না। তবে আমাদের দূতাবাস তো A to Z জানে। আমরা দূতাবাস যখনই এরকম কোনো অবস্থায় আসতো, আমরা ক্ষতিপূরণের জন্য খুব স্ট্রংলি টেক আপ করতাম। এটার দায়িত্বটা হচ্ছে আমি বলবো 90% দূতাবাসের, লেবার উইং এ, যে যখনই কোনো এরকম একটা দুর্ঘটনা ঘটে যাতে তারা ক্ষতিপূরণ পায়। আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি তো ক্ষতিপূরণ সবসময় টপ প্রায়োরিটি দিয়েছি। কারণ বাংলাদেশ সরকার যে ৩ লক্ষ টাকা দেয়,
এটা একটা পরিবারের জন্য কিছু নেই। লোকটা সারা জীবন সৌদি আরবে কাজ করবে, সে রেমিটেন্স পাঠাবে, আমাদের ইকোনমি স্ট্রেংথেন করবে। আসার সময় তাকে ৳৩,০০,০০০ দেওয়া হয় মারা গেলে। এটার বিরুদ্ধে আমি থাকতেই আমি তৎকালীন অর্থমন্ত্রী মুহিত সাহেবকে বলেছিলাম যে, "স্যার আমাদের ইন্সুরেন্স কভারেজ দরকার।" ওরা যেটা দিবে দিবেই, কিন্তু একটা ইন্সুরেন্স কভারেজ। কারণ ৳৩,০০,০০০ যথেষ্ট না। এটা মিনিমাম ৳১০ থেকে ৳১৫,০০,০০০ করার দরকার। তখন আমার কাছে প্রস্তাব আমি নিয়ে আসি মেটলাইফ আলিকো। সৌদি আরবের একটি ইন্সুরেন্স কোম্পানি যারা বাংলাদেশেও আছে, তাদের সাথে কথাবার্তা হয়। সাইকো ইন্স্যুরেন্স সাথে কথা হয়। তো মুহিত সাহেব আমাকে বলল যে, "বিদেশি কোম্পানির সাথে না দিয়ে তুমি জীবন বীমা কর্পোরেশনের সাথে এটা তুমি ইন্সুরেন্স গুলি করো। কারণ বিদেশি কোম্পানির সাথে তো অনেক তারা প্রিমিয়াম নিবে প্লাস ফরেন এক্সচেঞ্জ যাবে।" আমি আপনার দেখেন দুঃখ হলো সত্য, যারা আজকে জীবন বীমাতে আছে বা অফিসার যারা ছিল তাদের, আমি ওখানে থাকতে ২ বছর চেষ্টা করেছি। আমি ফিরে আসার পরও ৫ বছর চেষ্টা করছি জীবন বীমা যাতে এই ব্যাপারগুলা তারা যাতে একটা কভারেজ দেয়। তারা কি করলো, যেহেতু অনেক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা টেক আপ করেছি, অর্থমন্ত্রীর সাথে টেক আপ করেছি। তাড়াহুড়া করে একটা ছোট্ট একটা প্রিমিয়াম নিয়ে অল্প একটু টাকা দেয়। কিন্তু সেটা ওঠে না। মিনিমাম তাদের ডেথস কভারেজ হওয়া উচিত, পেনশন স্কিম থাকা উচিত, বিভিন্ন ইন্সুরেন্স কভারেজ থাকা উচিত। কিন্তু জীবন বীমা একটা তাড়াহুড়া করে অল্প টাকার বিপরীতে একটা স্কিম দেখায় আপনি গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বলল যে আমরা কাজটা করে ফেলছি। কিন্তু অ্যাকচুয়ালি কাজটা তারা এই পর্যন্ত করতে পারেনি। যদি জীবন বীমা এটা সঠিকভাবে কাজটা করত, তারা আজকে বাংলাদেশে ১ নম্বর জীবন বীমা কোম্পানি থাকতো। প্লাস আমাদের যে ভাইরা আছে সৌদি আরবে, তারাও কভারেজ পেত। অ্যাডিশনাল কভারেজ সৌদিতে একটা টাকা দেয়, প্লাস বাংলাদেশের থেকে যদি তারা ১০-১৫ লক্ষ টাকা পেত, একটা কভারেজ থাকতো। প্লাস পেনশন কভারেজ তাদের থাকতো, এডুকেশন কভারেজ থাকতো, চিলড্রেন কভারেজ থাকতো। কিন্তু আমি তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমি জীবন বীমার সাথে ৫-৬ বছর আমি চেষ্টা করেছি। কিন্তু আমি তাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে দেখি নাই। তারা একটা কোন রকম একটা কভারেজ, কারণ প্রধানমন্ত্রী তখন খুব শক্তভাবে এটা ধরা পড়ার কারণে এটা ২০১৬ তে আমি অ্যাপ্রুভ করেছিলাম প্রধানমন্ত্রীর কর্তৃক। তারা যে হ্যাঁ, আমাদের জীবন বীমার তাদেরকে ইন্সুরেন্স কভারেজ দিতে হবে। সেখানে তাদের ওইটা যেহেতু আমি আমার তো খুব বেশি প্রেশার আসলো, তারা একটা কোন রকম একটা কি বলবো ৯-৬ বুঝায় একটা কভারেজ, বাট দ্যাট কভারেজ ইস ভেরি ইনএডিকুয়েট। আমার মনে হয় এটা কোন আমাদের কর্মীদের যাওয়ার সময় তাদের নিতে হবে। কিন্তু আমার কথা ছিল যাওয়ার সময় না। ওখানে যারা চাকরি করতেছে দে মাস্ট গেট কভারেজ। যারা ওখানে আছে বছরের পর বছর তাদের কভারেজ করে, এবং আপনি শুনে একটু ইয়ে হবেন যে আমি যখন এই কভারেজটা শুরু করার চেষ্টা করছি, আপনার গিয়া খুব উৎসাহ সহিত আপনার গিয়া তারা, আমাদের যারা ওখানে যারা আছে, তারা খুব আগ্রহ দেখিয়েছিল যে এটা আমাদের কভারেজ আমরা নিতে চাই স্যার। পেনশন যাতে আমরা চাকরি করে দেশে ফিরে গিয়ে যাতে আমরা পেনশন পাই। খুবই সুন্দর ব্যবস্থা করেছিলাম। কিন্তু আল্টিমেটলি জীবন বীমা এটা ফেল করেছে। তারা স্যার, অন্যান্য বিদেশি দেশের শ্রমিকদের ব্যাপারে কি ওই দেশের সরকার, বিশেষত ফিলিপিন, পাকিস্তান, ভারত, তাদের কি এরকম কোনো কভারেজ রয়েছে? হ্যাঁ, হ্যাঁ, তারা ও বাবা! তাদের ফিলিপিন, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার কোনো আপনাকে কম্পেনসেশন এর ব্যাপারে ভেরি অ্যালার্ট। ওরা একটু প্রথমত তারা ইল্লিগাল কাজ করতে তারা উৎসাহ দেয় না বা তারা সেখানে অ্যালাও করে না। তো ওখানে যারাই ফিলিপিনো, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান আছে, 99% আপনাকে বলতে পারি তারা লিগ্যালি কাজ করতো। ওয়ান্স ইউ আর লিগ্যাল কাজ করেন, আপনি সবই কভারেজ পাবেন, এবং তারা এনশিওর করে যে তাদের হেলথ কার্ড যাতে ক্লাস 1 হেলথ কার্ড থাকে, তাদের আকামা যাতে টাইমলি রিনিউ হয়। তারা এই ব্যাপারে খুব শক্ত। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা এই ব্যাপারে আমরা অত্যন্ত দুঃখজনক। আমরা ৪০-৪৫ বছর ধরে লোক পাঠাচ্ছি বিদেশে। কিন্তু এই ব্যাপারে আমরা এদের যে ওয়েলফেয়ার বা এদের যে দুঃখ কষ্ট, এটা আমরা বুঝার চেষ্টা করি না। সেটাই আমাদের আমি বলব ব্যর্থতা। এটা আমাদের লিডারশিপেরও ব্যর্থতা, যারা মন্ত্রণালয়ে আছে তাদেরও ব্যর্থতা, এবং যারা দূতাবাস আছে তাদেরও আমি বলব কিছুটা ল্যাক্স তো অবশ্যই আছে। তো এগুলা অন্যান্য দেশে তারা খুব সিরিয়াসলি এগুলি টেক করে। তাদের ওখানে ওই ৯-৬ বলে আপনি পার হয়ে যাবেন সেগুলোর কোন স্কোপ নেই। স্যার, এমনিতেই ৩৫ লক্ষ লোক সৌদি আরবে থাকেন। দূতাবাসের যে পরিমাণ লোক আছে তারা তারা কি এটাকে সমন্বয় করা সম্ভব? বা যে পরিমাণ লোকবল, জনবল আছে দূতাবাসে, সম্ভব আপনার কাছে মনে হয়? নাকি আরো এটা না, বাড়ানো দরকার?
না অ্যাকচুয়ালি আপনার সৌদি আরব থেকে আপনাকে আমাদের রেমিটেন্স আসে ধরেন অ্যারাউন্ড $7.5 বিলিয়ন, $7.5 বিলিয়ন সৌদির দের হিসাবে, আমার হিসাবে তাই $7.5 বিলিয়ন। তো সেখানে তো এটা গভর্নমেন্টের একটা স্পেশাল একটা ইয়ে দেওয়া উচিত যে আমাদের দূতাবাসে যে নাম্বার অফ অফিসার বা স্টাফ আছে এটা অবশ্যই বাড়ানো উচিত। আমি যাওয়ার পর অনেক বেরিয়েছে, আপনার লেবার উইং এ আমি অনেক ইনক্রিজ করেছি। আমি যাওয়ার পর বোধহয় 10টা না 15টা এক একটা স্টেশনে আপনার রিয়াদ এবং জেদ্দাতে আমি সংখ্যা বাড়িয়েছি, কিন্তু এটা যথেষ্ট নয়, আরো বাড়ানো উচিত আমি বলে মনে করি। স্পেশালি যারা লেবার উইং এর সাথে অ্যাটাচ, যারা ওই বিভিন্ন অফিসার বলবো না, এটা বলবো যারা স্টাফ মেম্বার, যারা এগুলো ডে টু ডে ডিল করে, আরবি জানে, তারা মিনিস্ট্রিতে যায়, তারা কোর্টে যায়, এটা খুবই কম। আমি এটা মনে করি যে এটা আরো বাড়ানো উচিত। স্যার, অনুষ্ঠানের আলোচনার প্রায় শেষের দিকে আমরা আপনার কাছে শুধু জানতে চাই যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের বিশেষত মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা কাজ করেন। সরকারের এখন এই মুহূর্তে কি করলে আমাদের প্রবাসী শ্রমিক তাদের ভালো হবে বলে আপনার মনে হয়? এটি একটি প্রশ্ন। সরকার কি করতে পারে আমাদের ওয়েলফেয়ার এর জন্য আমাদের প্রবাসী শ্রমিকদের? আর যদি না হয় তার আগ পর্যন্ত আমাদের প্রবাসী শ্রমিকরা কি করবে তাদের নিরাপত্তার জন্য? না আমি একটা কথা বলবো, কোন শ্রমিকেরই আপনার ইলিগালি যাওয়া উচিত না বা ইলিগাল কাজ করা উচিত না। লিগ্যাল যদি কাজ করে, লিগ্যাল যদি থাকে, তার এডুকেট আপনার গিয়ে হোস্ট কান্ট্রি থেকে আপনার কাভারেজ পায়। যেরকম আপনি যদি লিগ্যাল থাকেন সৌদি আরবে, আপনার গিয়ে সব রকমই কাভারেজ দিবে। আপনি ভালো কোম্পানিতে আপনি চাকরি পাবেন, ভালো অবস্থায় থাকবেন, সেগুলো সবই আপনি কিন্তু ওদের লতে আছে। এবং আপনি যদি কোনো দুর্ঘটনা করে আপনি যথেষ্ট কম্পেনসেশন দেয়। তো এটা প্রথমত যে আমাদের মন্ত্রণালয় এবং দূতাবাস কোন ইল্লিগেল যেখানে যাতে না যায় সেটাই যদি যথেষ্ট আর কি অ্যালার্ট থাকে, আমার মনে হয় এইসব ঝামেলাগুলা অন্ততপক্ষে 70% কমে আসবে। জাস্ট আমাদের মিনিস্ট্রি এবং এমবাসি দুটা স্ট্রিক্ট থাকতে হবে যে উই উইল নট অ্যালাউ এনি আনঅথরাইজড আপনার গিয়া এমপ্লয়মেন্ট আর কি, লিগেল আর ইলিগেল এমপ্লয়মেন্ট, তাহলে আপনাকে 70% আপনার সমস্যা কমে আসবে। ইটস ভেরি ইজি, ইটস নট ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের মন্ত্রণালয় স্ট্রিক্ট হলে, দূতাবাস স্ট্রিক্ট হলে এটা সম্ভব। আর যারা এখন অলরেডি আছে, যারা বৈধ, তাদেরকে সরকার ভবিষ্যতে কি করতে পারে? BOSL আমরা জানি যে অল্প কিছু ক্ষতিপূরণ দেন। কিন্তু ব্যাপক হারে এটা করার জন্য কি করা যেতে পারে? সরকারের কি করণীয় আছে এখন? আমি মনে করব যে যে উদ্যোগটা আমি নিয়েছিলাম যে জীবন বীমা কর্পোরেশন বা যে কোনো একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাদের সরকারের সাথে ইয়ে করে, তাদের যদি কাভারেজটা যদি এনশোর করে, আমাদের অনেক আপনার গিয়ে সমস্যার সমাধান হবে এবং বিদেশে যারা চাকরি করে তারাও অনেকটা রিলিফ হবে যদি আমরা সেই কাভারেজ গুলো দিতে পারি এবং সেভাবে যদি কাজ করতে পারি। আপনি 2016-তে আপনার প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিন্তু আপনার ইনস্ট্রাকশন আছে, কিন্তু সেই ইনস্ট্রাকশন কোনোভাবে ক্যারি আউট হয়নি। ওই যে আমি বললাম, কোন রকম একটা যখন প্রেশার পড়ছে 7-8 বছর পর তারা হঠাৎ করে কিছু নিয়ে গিয়ে যে আমরা $3,000 যারা এখানে যাবে তারা ওখানে কাভারেজ পাবে, কিন্তু এখানে যারা যাবে তারা না, ওখানে যারা আছে তাদের কাভারেজটা দিতে হবে। সেটা দূতাবাস সমন্বয় করে, জীবন বীমা সমন্বয় করে এই জিনিসটা করতে হবে। ওখানে আপনি গিয়ে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেখানে আপনি জীবন বীমার ব্রাঞ্চ করে এবং জীবন বীমাকে স্ট্রেংথেন করতে হবে। আপনি ভালো চেয়ারম্যান দিতে হবে যে নাকি বুঝে। কারণ আমি দেখেছি জীবন বীমাদের সাথে আমি অনেকবার যোগাযোগ করে, ওখানে ভালো কোনো আপনার দক্ষ সেখানে চেয়ারম্যানও বসে না, দক্ষ কোনো এমডিও বসে না। তারা যায় সিম্পল 5-6 মাসের জন্য, যাওয়ার পর তারা ট্রান্সফার রিটায়ারমেন্টে চলে যায়। যার জন্য এগুলো আগাইতে পারে না। 2-1 জন ভালো অফিসার পেয়েছি আমি, অবশ্যই এটা আমি অস্বীকার করব না। তারা খুব সিনসিয়ার ছিলেন। কিন্তু উপরের দিকে ভালো আমি অফিসার পাইনি যারা এই কভারেজ ব্যাপারে খুব সিরিয়াসলি ওয়ার্ক করবেন। আমার মনে হয় সরকার এদিকে দেখা উচিত, মন্ত্রণালয় দেখা উচিত এবং সেভাবে যে আমাদের শ্রমিক ভাইদের ওয়েলফেয়ার এর ব্যাপারে এমবাসি, মিনিস্ট্রি সবাই আপনার সচেষ্ট থাকতে হবে। কারণ আমাদের ভুললে চলবে না যে এদের কষ্টের টাকাই আমাদের দেশটা আজকে পর্যন্ত আপনার ইকোনমিক্যালি আপনার বেঁচে আছে, এক কথায় বলতে পারি।
স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আ নিশ্চয়ই এই আপনার আলোচনা, আপনার পরামর্শ সরকার শুনবেন এবং একই সাথে আমাদের যে প্রবাসী শ্রমিক ভাইরা আছেন সৌদি আরবে বিশেষত, তারাও এটির বিষয়ে লক্ষ্য রাখবেন। নিজেদের নিরাপত্তা, নিজেদের সচেতনতা মেনে তারা কর্মস্থলে কাজ করবেন যাতে করে জীবনহানি না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।